চলতে থাকে তাহলে আমাদের মতো যারা ছোটোখাটো খামারি আছি আমাদের কিন্তু খামার নিয়ে টিকে থাকা অনেকটা কষ্টকর। স্বপ্নগুলো কিন্তু পানির সাথেই ডুবে যাবে। দেখতে পাচ্ছেন যে কীরকম একটা বাঁধের সৃষ্টি করা হয়েছে এখানে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। এখন ঘাসের জমিতে আছি, ঘাস কাটছি। দেখতেই পাচ্ছেন জমিতে কি পরিমাণ জলাবদ্ধতা। তো আসলে ঘাস কাটাটা এখন একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তো এইটা কাটা যতটা না চ্যালেঞ্জ, তার চেয়ে ঘাস রাখার জায়গাটা পাওয়া মুশকিল। পুরো জমিতে একই অবস্থা। তো ঘাসটা কেটে রাখবো যে সেই জায়গাটা খুঁজে পাওয়া কিন্তু কষ্টকর এখানে। এবার বর্ষাটা একটু আর্লি এসেছে, যার কারণে কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু সব কিছু বৃষ্টিতে ডুবে গেছে। এখন এইটা যে শুধু বৃষ্টিতে ডুবে গেছে বিষয়টা কিন্তু এমন না, এর পেছনে আরও অনেক কারণ রয়েছে, আপনাদের সাথে শেয়ার করব সেটা। আমাদের আরও ঘাসের জমি আছে, তবে আমাদের এইটা সবথেকে বড় জমি। আমাদের সবচেয়ে বেশি ঘাসের যোগান এখান থেকেই আসে। এইটা একটা বাগান, বাগানের গাছগুলো ছোট থাকায় হয়তো সামনে আরও 1-2 বছর এখান থেকে ঘাস পাওয়া যাবে আশা করেছিলাম, কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা বলি আর দুর্ঘটনা বলি এইসবের কারণে কিন্তু এখনই ঘাসের কি পরিস্থিতি সেটা হয়তো আপনারা ক্যামেরায় বুঝতেই পারছেন। আসলে এইটা আমাদের এই যে মাঠ, ফসলের মাঠের এক সাইডে, এই সাইডের জমিগুলো মোটামুটি পানির নিচে থাকে। তো খুব বেশি সময় যে পানির নিচে থাকে বিষয়টা কিন্তু তা না, কিন্তু আমাদের এইটা কিন্তু ডোবার কথা না, কিন্তু এই উচ্চতায় কখনো পানি ওঠেও না। আর এই আর্লি এই পানিটা এখানে থাকেও না। আমাদের এখানে পার্শ্ববর্তী বিল হতে পানি আসে এবং অন্য বিলে আবার চলে যায়, নিচু অঞ্চলগুলো দিয়ে অন্য বিলে চলে যায়। উঁচুতে পানি ওঠার কথা না, উঁচুতে কিন্তু পানি ওঠেও না। কিন্তু এইবারই পানি উঠেছে, তার পেছনে কিছু কারণও রয়েছে, আপনাদের সাথে সেটা দেখাই, চলেন। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ রাজশাহী মহাসড়কে। তো এই মহাসড়কের ফেরিঘাট পার হয়ে আমাদের এই বিল, ক্যামেরাটাও দিক করে। তো এইটা আমাদের কিন্তু ফসলের মাঠ, আমাদের ঘাসের জমি এই মাঠেরই ওই প্রান্তে রয়েছে, হয়তো ক্যামেরায় অত দূর দেখানো সম্ভব না। তো এই ব্রিজের এই বিলটায় পানি আসে, আমাদের এই অঞ্চলের যারা দর্শক তারা কিন্তু বুঝতে পারবেন, পানি আসে মোটামুটি কালিকাপুর বিল হতে, পাঠাকাটা বিল হতে, এবং তার ওপাশ থেকেও পানি আসে এবং এই ব্রিজ হয়ে পানিটা এই পারে চলে যায়। বড় বিলের সামনে এত বড় যে ব্রিজ, এই ব্রিজের সামনে একটা বাঁধ সৃষ্টি করেছে। তো এই বাঁধ সৃষ্টির কারণে এই বিলটা কিন্তু এখন পানির নিচে। এখানে নিচু অঞ্চলগুলো তো পানির নিচে থাকেই, পাশাপাশি ব্রিজ দিয়ে পানি পার হতে না পেরে উঁচু অঞ্চলগুলোও এখন পানির নিচে। মোটামুটি 1 কোমর পানি আছে এখানে। তো এখানে কিন্তু সব কিছু পানির নিচে তলিয়ে গেছে। তো এইরকম যদি জলাবদ্ধতা চলতে থাকে তাহলে আমাদের মতো যারা ছোটোখাটো খামারি আছি আমাদের কিন্তু খামার নিয়ে টিকে থাকা অনেকটা কষ্টকর। কারণ আমাদের ঘাসের যে জমিগুলো থাকে, এই বিলের যেসব ঘাসের জমি সবগুলোই কিন্তু এখন পানির নিচে। তো এভাবে চলতে থাকলে আমাদের ছোটোখাটো খামারিদের স্বপ্নগুলো কিন্তু পানির সাথেই ডুবে যাবে। আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন যে কীরকম একটা বাঁধের সৃষ্টি করা হয়েছে এখানে, এবং এই জলাবদ্ধতা কিন্তু একটা অভিশাপ হিসাবে এসেছে আমাদের সকলের ক্ষেত্রে। এখানে কিছু একটা তৈরি করা হচ্ছে। আসলে কোনো কিছু তৈরি করা নিয়ে আমার কোনো আপত্তি নাই, বা কারোই কোনো আপত্তি নাই। যদি একটা ছোট হলেও বিকল্প ব্যবস্থা পানি যাওয়ার থাকতো তাহলে হয়তো আমরা এই বিপদেটা পড়তাম না। যে জায়গায় তৈরি করা হচ্ছে ওইটা ওনার নিজস্বই জমি, কিন্তু কথা হচ্ছে এত বড় একটা ব্রিজ সরকার এত বছর ইনভেস্ট করে রেখেছে এক বিল থেকে আরেক বিলের পানি পার হয়ে যাওয়ার জন্য। এভাবে যদি জলাবদ্ধতা হতে থাকে, একদিক থেকে পানি এসে অন্যদিকে যদি যেতে না পারে তাহলে তো এই জলাবদ্ধতার সৃষ্টি হবেই। আসলে চাইলে কিন্তু এখনও বিকল্প ব্যবস্থা করা সম্ভব। এখন বলতে পারেন এলাকার সবাই মিলে তো একটা ব্যবস্থা করলেই হয়। আসলে নিজে বাঁচলে বাপের নাম, বিষয়টা অনেকটা এইরকমই। এই মাঠের অধিকাংশ কৃষকই ধান চাষ করে। তো তাদের ক্ষেত্রে পানিটা 2 আঙ্গুল উপরে উঠলো না 6 আঙ্গুল উপরে উঠলো এটা কোনো বিষয় হয়ে দাঁড়ায় না। যদিও এবার দাঁড়িয়েছে এই কারণে ধানটা কাটার আগেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। যদি তেমনটা না হতো তাহলে কিন্তু কেউ কোনো কথাই বলতো না। তো কথা বলেও যে খুব একটা লাভ হচ্ছে বিষয়টা কিন্তু এমন না। কারণ এই অঞ্চলে যদি খামারির পরিমাণটা বেশি থাকতো, বা এই মাঠে যদি ঘাসের জমির পরিমাণটা বেশি থাকতো তাহলে হয়তো অনেকে কথা বলতো, অনেকে চিল্লাচিল্লি করতো। কিন্তু ধান চাষিদের ক্ষেত্রে হয় কি, কোনো না কোনোভাবে ধানটা কেটে নেওয়া হয়ে গেলে ওদের চিন্তা শেষ। ধান লাগাতে তো আরও দেরি আছে, ততদিনে হয়তো আল্লাহ চাইলে পানি কমে যাবে, তারপর আমরা ফসল লাগাতে পারবো, আর না হলে না হয় নাই লাগাতে পারলাম। তারা তো এই মেন্টালিটি সেট করে নিয়েছে। কিন্তু আমাদের মতো যাদের জমি তারা যেটা ভেবেছিল যে পানিটা এই লেভেলে আসবে না, এই লেভেলে আসবে না চিন্তা করেই আমি কিন্তু ঘাসটা লাগিয়েছি। এখন হঠাৎ করেই বিপাকে পড়ে গেছে, কিছু করার নাই, সব কিছু মেনে নিতেই হবে। আমার হাতে তো কিছু না, আমি চাইলেও এখান থেকে আর ড্রেন তৈরি করতে পারবো না। হয়তো সরকার চাইলে করে দিতে পারে কোনো একটা বিকল্প ব্যবস্থা, কোনো ছোট ড্রেন, হয়তো অল্প পরিমাণ করে পানি যাবে,
তারপরও যদি যেত তাহলে হয়তো এই জলাবদ্ধতা থাকতো না, এই জলাবদ্ধতার সৃষ্টিই হতো না। ভরপুর বন্যার সময় যদি হতো সেইটা না হয় আলাদা কথা, কিন্তু এই বর্ষায় মানে বর্ষা হয়েছে তার মানেই না যে এত পরিমাণ পানি হওয়ার মতো বর্ষা হয়েছে। এখন অন্য বিল হতে পানি এসে এখান থেকে যদি বেরোতে না পারে তাহলে তো এখানে পানি বাড়বেই। তো বিকল্প ব্যবস্থাগুলো করার চেষ্টা করছি, হয়তো বা এই মাঠে ঘাসের আশা ছেড়ে দিতে হবে, অন্য মাঠে যদি জমি পাওয়া যায় খোঁজার চেষ্টা করছি, তাহলে হয়তো ফার্মটা নিয়ে টিকে থাকা সম্ভব হবে। আপনারা সবাই দোয়া রাখবেন যেন খামারটা চালানোর পথ যেসব রয়েছে সেসব আল্লাহ সহজ করে দেন। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।